ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের পর যে দুটি স্তর আছে সেটি হচ্ছে মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার, তারপরে আছে এক্সোস্ফিয়ার। আজকে আমরা জানবো ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের পরের যে স্তর মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার নিয়ে। ওয়েলকাম টু দ্য ক্লাস। আজ আমরা জানবো ক্লাস 10 বেঙ্গল বোর্ডের জিওগ্রাফিক চ্যাপ্টার বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে, যেটা নিয়ে আমরা এর আগেই দুটো জেনে নিয়েছি, ট্রোপোস্ফিয়ার দুটো যে স্তর ট্রোপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে। আজকে জানবো মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার সম্পর্কে। তো প্রথমে জানবো মেসোস্ফিয়ার সম্পর্কে। দেখো, মেসোস্ফিয়ার হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর হচ্ছে মেসোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে 50 থেকে 80 কিলোমিটারের ওপরে এর স্থান, এই স্তরের অবস্থান। এই স্তরে কি হয় না, এই স্তর কিন্তু প্রথমেই জেনে রাখো যে এই স্তরটা হচ্ছে শীতলতম স্তর। সব থেকে শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। এখানে যে স্ট্র্যাটোস্ফিয়ারে এসে কি হচ্ছিল, ওটা কি উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রা হ্রাস পাচ্ছিল না, উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছিল। এখানে গিয়ে কিন্তু এই মেসোস্ফিয়ারে গিয়ে কিন্তু আবার কি হবে না, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা হ্রাস পাবে, এবং এতটাই হ্রাস পাবে যে সেটা শূন্যর মানে নেগেটিভে চলে যাবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে চলে যাবে। এই জন্য এই স্তরটি শীতলতম স্তর। ঠিক আছে। বহির্বিশ্ব থেকে যেসব উল্কাপিণ্ডগুলো পৃথিবীর দিকে ধেয়ে আসে সেগুলো কিন্তু বেশিরভাগই পৃথিবীতে আসার আগে কিন্তু এক জায়গায় পুরো ছাই হয়ে যায়। সেটা কোথায়? সেটা কিন্তু এই মেসোস্ফিয়ারে। এই মেসোস্ফিয়ারে যখনই ওই বহির্বিশ্বের উল্কাপিণ্ডগুলো আসে তখন ঘর্ষণের ফলে এখানে এই ছাই হয়ে পুড়ে জ্বলে যায়। তাই আমরা যখন দেখতে পাই যে কোনো একটা, আমরা বলি না তারা পড়ছে আকাশে, কিন্তু আসলে কি না, উল্কাপিণ্ড এসে মেসোস্ফিয়ারে এসে সেটা জ্বলে ভস্মীভূত হয়ে যায়। ঠিক আছে। তাই গুরুত্বপূর্ণ ভীষণভাবে মেসোস্ফিয়ার আমাদেরকে এই উল্কাপিণ্ডগুলোর হাত থেকে রক্ষা করে, তাই না? তাহলে দেখো, এটা হচ্ছে শীতলতম স্তর। উল্কাপিণ্ডগুলো এখানে পুরো ছাই হয়ে যায়। 50 থেকে 80 কিলোমিটারের মধ্যে হচ্ছে এর বিস্তার, আর এখানে নর্মাল ল্যাপস রেট দেখা যায়। ঠিক এর পরে যেটা হবে সেটা হচ্ছে কি, মেসোস্ফিয়ারের পরেই আর থার্মোস্ফিয়ার, তার মাঝে দেখা যাবে একদম মানে যেটা বর্ডার লাইন, সেখানে দেখা যাবে মেসোপজ। একই ব্যাপার, মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার এর যে বর্ডার সেখান থেকে দেখা যাবে, সেখানে হচ্ছে সেই যে স্তরটা সেটাকে বলা হয় মেসোপজ, এবং মেসোপজেরই পরে শুরু হবে যে স্তরটা সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। যেরকমভাবে মেসোস্ফিয়ার সব থেকে শীতলতম স্তর, একই রকমভাবে ঠিক উল্টো থার্মোস্ফিয়ার হচ্ছে আমাদের বায়ুমণ্ডলীয় স্তরের সব থেকে উষ্ণতম স্তর। ঠিক আছে। কারণ এখানে আবার কিন্তু উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রাও অধিক মাত্রায় বৃদ্ধি পাবে, এবং এতটাই বৃদ্ধি পাবে যে এই যে স্তরটি সেটি সব থেকে উষ্ণতম স্তরে পরিণত হবে। এর উচ্চতা কতটা? মূলত মেসোস্ফিয়ারের পর থেকে এর উচ্চতা 500 থেকে 1000 কিলোমিটার। মেসোস্ফিয়ারের পর থেকে 500 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত হচ্ছে থার্মোস্ফিয়ারের বিস্তার। ঠিক আছে। তারপর দেখো, ঠিক এর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা উপাদান সেটা হচ্ছে কি, যে থার্মোস্ফিয়ারের উষ্ণতা এতটাই বেশি থাকে যে এখানে যে সূর্যের অতিবেগুনি রশ্মি আসে, সেই রশ্মি আসার ফলে কি হয় না, অক্সিজেন নাইট্রোজেনের যে কণাগুলো আছে সেগুলো পরস্পরের মধ্যে, অণুগুলো আছে যেগুলো পরস্পরের সঙ্গে সংঘর্ষের ফলে এখানে কি হয় না, যে ইলেকট্রনগুলো ছড়িয়ে পড়ে, এবং ইলেকট্রনগুলোর ছড়ানোর পরে কি হয়, যে গ্যাসের এই যে অণুগুলো সেগুলো ধনাত্মক কণা আর ঋণাত্মক কণার রূপে সেগুলোর ওখান থেকে নির্গত হয়। ফলে কি হয় না, এখানে একটা আয়ন স্তরের সৃষ্টি হয়। ঠিক সেই জন্য এই স্তরের মধ্যেই কিন্তু আয়নোস্ফিয়ার বা আয়ন স্তরের উপস্থিতি। এটা কিন্তু আয়নোস্ফিয়ার যেটা বলি, আয়নোস্ফিয়ারের উপস্থিতি কিন্তু থার্মোস্ফিয়ারের মধ্যে কেন হয় না, অত্যাধিক উষ্ণতার কারণে গ্যাসের যে অণুগুলি সেইগুলো থেকে ইলেকট্রন নির্গত হয় এবং ধনাত্মক এবং ঋণাত্মক যে কণা তার সৃষ্টি হয়। ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট, কারণ যত বেতার তরঙ্গ, যত রকমের এখান থেকে রেডিও ওয়েভ সিগন্যাল ওপরে যাচ্ছে সব কিন্তু এই আয়নোস্ফিয়ারে ধাক্কা খেয়ে পৃথিবীতে ফিরে আসে। তাই যদি আয়নোস্ফিয়ার না থাকতো তাহলে কিন্তু আমরা এই রেকর্ডিং করছি বা ফোন থেকে যে তরঙ্গ যাচ্ছে, ফোনের যে সিগন্যাল, টিভির যে সিগন্যাল, কিছুই পেতাম না। তাই খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার স্তরটি। দেখো, এই থার্মোস্ফিয়ার স্তরে কিন্তু মেরুজ্যোতি বা মেরুপ্রভা, যেটা অ্যারোরা বোরালিস আর অ্যারোরা অস্ট্রালিস, যেটা দক্ষিণ মেরু এবং উত্তর মেরু দেখা যায়, সেটা কিন্তু এই যে আমরা দেখতে পাই যে সবুজ রঙের একটা আলোর খেলা দেখা যাচ্ছে, সেটা কিন্তু এই থার্মোস্ফিয়ারেই দেখা যায়। ঠিক আছে। ঠিক তো এই ছিল মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার। আশা করি বুঝতে পেরেছো। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।